ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করব। নেপোলিয়ন বোনাপার্ট পর্তুগাল আক্রমণ করেন, পর্তুগাল দখলের চেষ্টা করেন এবং নেপোলিয়ন বোনাপার্ট স্পেনের সঙ্গে যুদ্ধ করেন। এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। নেপোলিয়ন বোনাপার্ট একজন যোদ্ধা, একজন সেনাপতি, একজন শাসক, পাশাপাশি ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শ, মৈত্রীর আদর্শকে গ্রহণ করেন, সৌভ্রাতৃত্বের আদর্শকে গ্রহণ করেন। কিন্তু বাস্তবে তিনি একাধিক রাজ্য আক্রমণ করেন। সেই একাধিক রাজ্যের মধ্যে তিনি পর্তুগাল আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন এবং আক্রমণ করেন। নেপোলিয়ন বোনাপার্টের পর্তুগাল আক্রমণের পশ্চাতে আমরা তিনটি কারণ উল্লেখ করব। নেপোলিয়ন বোনাপার্ট মনে করেছিলেন যে পর্তুগাল দখল নিলে ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধি পাবে। পর্তুগাল নৌশক্তির দিক থেকে শক্তিশালী ছিল। পর্তুগাল দখল নিয়ে পর্তুগালের নৌশক্তিকে ফ্রান্স নিজের নৌশক্তি হিসাবে ব্যবহার করবে। তার কারণ নেপোলিয়ন যে সমুদ্র অবরোধের নীতি ঘোষণা করেছেন, সেই নীতিকে কার্যকরী করার জন্যে পর্তুগাল দখল করা অতি প্রয়োজন। নাম্বার 2, নেপোলিয়ন বোনাপার্ট মনে করেন পর্তুগালের জনগণ আমাকে সমর্থন করবে। পর্তুগাল দখল নিলে পর্তুগালের জনগণ ইউরোপের অন্যান্য রাজ্যের জনগণের মতো আমাকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করবে। সেই জনগণের সমর্থনের ভিত্তিতে পর্তুগালের নৌশক্তিকে বৃদ্ধি করা যাবে এবং পর্তুগালকে কন্টিনেন্টাল সিস্টেমের অন্তর্ভুক্ত করা যাবে। পর্তুগাল যাতে ইংল্যান্ডের দ্রব্য সামগ্রী না কিনে ব্যবহার না করে, সেই আশা তিনি করেছিলেন। পর্তুগালের মধ্যবিত্ত শ্রেণী, বুর্জোয়া শ্রেণীর সমর্থন পাবেন, এই আশা তিনি করেছিলেন। নাম্বার 3, নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। ইউরোপের প্রায় দেশে তার ভৌগোলিক প্রাকৃতিক সীমানা নির্ধারিত হয়েছে। ফ্রান্সের যে প্রাকৃতিক ভৌগোলিক সীমানা নির্ধারিত হয়েছে তাকে বজায় রাখতে হবে এবং নিজ বংশের শাসনকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। এই তিনটি কারণে নেপোলিয়ন বোনাপার্ট পর্তুগাল আক্রমণ করেন। নেপোলিয়ন বোনাপার্ট পর্তুগালকে আক্রমণ করার জন্যে তাকে স্পেনের ভিতর দিয়ে আক্রমণ করতে হবে। তাই পর্তুগাল আক্রমণ করলে স্পেনের সমর্থন প্রয়োজন। পর্তুগাল আক্রমণের জন্য স্পেনকে আমার পক্ষে আনতে হবে। স্পেনের তখন রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। স্পেনের রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হলো
স্পেনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্পেনে আইনের অনুশাসন নেই, স্পেনে বুর্ব রাজবংশের রাজা চতুর্থ চার্লস, তিনি ছিলেন অকর্মণ্য, তিনি ছিলেন অযোগ্য ব্যক্তিত্বহীন শাসক। তিনি স্পেনের জনগণকে সুশাসনের অধীনে আনতে পারেননি। প্রকৃত শাসন ক্ষমতা ছিল রানীর প্রিয়পাত্র এবং উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী গোদয়ের হাতে প্রকৃত ক্ষমতা ছিল, চতুর্থ চার্লসের হাতে প্রকৃত ক্ষমতা ছিল না। অন্যদিকে যুবরাজ ফার্দিনান্দ, তিনি চতুর্থ চার্লসের সিংহাসন লাভকে সমর্থন করেননি। তিনি চতুর্থ চার্লসকে ক্ষমতাচ্যুত করতে চান। নেপোলিয়ন বোনাপার্ট এই সুযোগটা গ্রহণ করলেন, এই সুযোগের সদ্ব্যবহার করলেন। নেপোলিয়ন বোনাপার্ট যুবরাজ ফার্দিনান্দকে সমর্থন করেন। ফার্দিনান্দ ও নেপোলিয়ন বোনাপার্টের সাহায্য কামনা করেন, সাহায্য চান। নেপোলিয়নের সাহায্যে ফার্দিনান্দ ক্ষমতায় আসে, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ফার্দিনান্দকে ক্ষমতাচ্যুত করেন। তার পরিকল্পনা ছিল যে স্পেনের নিজ ভাই জোসেফকে সিংহাসনে বসাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী 1808 সালে ফার্দিনান্দকে ক্ষমতাচ্যুত করে নেপোলিয়ন বোনাপার্ট নিজের ভাই জোসেফ বোনাপার্টকে সিংহাসনে বসান। তারপর স্পেনের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। নেপোলিয়নের এই আচরণ স্পেনের জনগণ মেনে নিতে পারেননি। নেপোলিয়ন মনে করেছিলেন যে পর্তুগাল দখল করার পরে স্পেন আক্রমণ করলে স্পেনের জনগণ আমাকে মেনে নেবে, স্পেনের জনগণও আমাকে মুক্তিদাতা বলে মেনে নেবে। স্পেনের মধ্যবিত্ত শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা আমাকে সমর্থন করবে। এই কারণে নেপোলিয়ন স্পেন আক্রমণ করেছিলেন। পর্তুগাল দখলের পর স্পেনের জনগণ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে স্পেনের জনগণ সাম্য নীতিকে গুরুত্ব দিয়ে ফরাসি বিপ্লবের সাম্যের যে আদর্শ, আইনের চোখে সবাই সমান, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে নেপোলিয়নের আক্রমণকে তারা ভালো মনে নেননি। জনগণ মনে করে নেপোলিয়ন বোনাপার্ট স্পেনের রাজনৈতিক অস্থিরতা, স্পেনের সুশাসকের অভাব, সেই কারণে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় তার ভাই জোসেফকে বসিয়েছেন, এটা অন্যায় করেছেন। নেপোলিয়নের যে দৃষ্টিভঙ্গি ছিল যে স্পেনের জনগণের সমর্থন পাব, কিন্তু স্পেনের জনগণ নিজের দেশের শাসকের অযোগ্যতা থাকলেও, প্রথম চার্লসের শাসক হিসাবে কৃতিত্ব না থাকলেও, দক্ষতা না থাকলেও, এবং যুবরাজ প্রথম চার্লসের বিরোধী শক্তি ফার্দিনান্দ, তাকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু নেপোলিয়নের হঠাৎ করে তিনি ফার্দিনান্দকেও সিংহাসন থেকে চ্যুত করে তার ভাইকে বসালেন। নেপোলিয়ন বুঝতে পারেননি যে স্পেনের জনগণ এইভাবে
তার বিপক্ষে যাবে। তাহলে নিরপেক্ষ বিচারে বলা যায় স্পেন আক্রমণ করা, পর্তুগাল দখল করতে গিয়ে স্পেন আক্রমণ করা, এটা তার হঠকারিতা, এটা তার অজ্ঞতার পরিচয়, এটা তার বিচক্ষণতার অভাব। তিনি একথা উপলব্ধি করা উচিত ছিল তার, যে জাতীয়তাবাদ, সাম্যমৈত্রীর যে ধারণা, দেশপ্রেমের যে ধারণা, সেই ধারণার দ্বারা স্পেনের জনগণ উদ্বুদ্ধ হবে। তারা যে নেপোলিয়ন তার যে হস্তক্ষেপ মেনে নেবে না, এটা নেপোলিয়ন বোনাপার্টের বোঝা উচিত ছিল। তাই স্পেনের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। যারা ধর্মভীরু চার্চ, সাধারণ অজ্ঞ, সাধারণ কৃষক, দরিদ্র কৃষক নেপোলিয়নের বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে। সাধারণ মানুষ যুদ্ধে অংশ নেয়। গোটা স্পেনের বিভিন্ন অঞ্চলে ঝুন্টা বাহিনী নামে এক ধরনের বিদ্রোহী সমিতি গঠন করেন। এই ঝুন্টা বাহিনী ব্যাপকভাবে নেপোলিয়নের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাই আমরা দেখেছি যে জোসেফ যখন রাজধানী লিসবনে বসেছেন, সেই লিসবন থেকে তাকে বিতাড়িত করেছেন ঝুন্টা বাহিনী এবং স্পেনের সাধারণ মানুষ। জোসেফ বোনাপার্ট মাত্র 11 দিন সিংহাসনে ছিলেন। ডেভিড থমসন বলেছেন যে এতদিন নেপোলিয়নের বাহিনী পেশাগত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে। পেশাগত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছেন ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু এবার স্পেনের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। স্পেনবাসী দেশকে ভালোবাসে, তারা জাতীয়তাবাদী, তারা পেশাগত সেনাবাহিনীর মতো নয়। এইভাবে তারা 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 ঐক্যবদ্ধ হয়েছে। নেপোলিয়ন এটা বুঝতে পারেননি। তাই ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধকে নেপোলিয়নের পেশাদারী সেনাবাহিনী স্তব্ধ করে দিতে পারেনি, পরাজিত করতে পারেনি। আমরা লক্ষ্য করব যে স্পেনের যুদ্ধে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে, বিশ্ববাসী চমকে গেছে। বেলেনের যুদ্ধে স্পেনবাসী নেপোলিয়নের সেনাবাহিনীকে যখন পরাজিত করল এবং স্পেনের সেনাপতি দুপ 23,000 সেনাসহ স্পেনবাসীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের সেনাবাহিনীর 5 লাখ সেনা মারা যায়। গ্র্যান্ট এবং টেম্পারলি বলেছেন যে স্পেনের যুদ্ধ স্প্যানিশ আলসার নামে পরিচিত। এটা স্পেনীয় ক্ষত, যে ক্ষতের মধ্য দিয়ে নেপোলিয়নের সাম্রাজ্যের যুদ্ধনীতি পরাজিত হয়েছে। নেপোলিয়ন বোনাপার্টের এই যে একটা ভুল পরিকল্পনা, নেপোলিয়ন বোনাপার্টের বোঝা উচিত ছিল যে পর্তুগালকে ব্রিটেন সাহায্য করবে, অস্ট্রিয়া সাহায্য করবে, রাশিয়া সাহায্য করবে। তার কারণ নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে একাধিকবার রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া পিটবর্ন, সার্ডিনিয়া জোট গঠন করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তার বোঝা উচিত ছিল নীল নদের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, তিনি ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছেন ইতিপূর্বে। সুতরাং ব্রিটেন
স্পেনকে সাহায্য করবে, এটা খুব স্বাভাবিক। স্পেনকে সাহায্য করেছে ব্রিটেন। স্পেনের রাজধানী ব্রিটেনের সেনারা লিসবনকে দখল করে নিয়েছে। এর ফলে স্পেনের জনতা, স্পেনের সাধারণ মানুষ আরও শক্তি অর্জন করেছে এবং নেপোলিয়নের বাহিনীকে তোমার যুদ্ধের মধ্য দিয়ে পরাজিত করেছে। এবং নেপোলিয়ন এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছেন যে স্পেন আক্রমণ করা আমার ভুল হয়েছে। স্পেন আক্রমণ করা, তিনি এটাকে ঐতিহাসিকরা যেমন বলেছেন এটা একটা আলছার পতনের ক্ষত, তেমনি আমিও বলছি আমার পতনের জন্য স্পেনীয় যুদ্ধে পরাজয় এটা একটা ক্ষত হিসাবে কাজ করেছে, ঘা হিসাবে কাজ করেছে। এবং এই স্পেনীয় আক্রমণ এটা অন্যায়, এটা অনৈতিক একটা ঘটনা। এটা আমার বোঝা উচিত ছিল যে একটা জাতি, স্পেনবাসী, তারা বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিকে তা মেনে নেবে না, তার আক্রমণকে মেনে নেবে না। আমার এটা বিরাট ভুল হয়েছে। তাই নেপোলিয়নের নিজেরই উক্তি, স্পেনীয় ক্ষত আমার পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ। যাই হোক, নেপোলিয়ন বোনাপার্টের এই যে স্পেনীয় যুদ্ধে তোমার পরাজয়, স্পেন যুদ্ধে পরাজয়, পরবর্তীকালে আমরা দেখব যে অস্ট্রিয়াতে নেপোলিয়ন যখন স্পেনের যুদ্ধে পরাজিত হয়েছে, স্পেনের ঐক্যবদ্ধ জনতা একটা সাম্রাজ্যবাদী প্রবল শক্তিশালী যুদ্ধনায়ক সেনাপতিকে যুদ্ধে পরাজিত করে প্রমাণ করে দিয়েছে যে নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করা যাবে। তখনই অস্ট্রিয়া তার বিভিন্ন উপনিবেশ, ইটালির ছোট ছোট রাজ্যগুলিতে অস্ট্রিয়ার উপনিবেশ ছিল এবং ফ্রান্সেরও যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিতে বহু ছোট ছোট উপনিবেশ ছিল। ইটালিতেও ফ্রান্সের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট বহু রাজ্য গ্রাস করেছিলেন। সেই সব দেশের ছোট ছোট রাজ্যগুলির অর্থাৎ জার্মানির ছোট ছোট রাজ্যগুলির জনতা এবং জার্মানির যে 39টা রাজ্য নেপোলিয়ন বোনাপার্ট তৈরি করেছিলেন, বহু 300টি রাজ্যের পরিবর্তে তোমার জার্মানিতে 39টা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই 39টা রাজ্যের জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে একটা উৎসাহ পেল, সাহস পেল। তারা এটা বিশ্বাস করলো যে স্পেনের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করতে পারে তাহলে আমরাও পারব। এবং আমরা পরবর্তীকালে দেখেছি যে নেপোলিয়নের বিরুদ্ধে তারা লড়াই করেছে উপনিবেশের জনগণ, জার্মানির বিভিন্ন রাজ্যের উপনিবেশের জনগণ প্রাশিয়ার নেতৃত্বে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অস্ট্রিয়া যুদ্ধ করেছে। অস্ট্রিয়া প্রতিক্রিয়াশীল শক্তি। অস্ট্রিয়া ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করতে চাই। অস্ট্রিয়া সাম্য, মৈত্রী, গণতন্ত্র এইগুলিকে ধ্বংস করে দিতে চাই। প্রতিক্রিয়াশীল শাসন, স্বৈরাচারী শাসন, পুরাতন রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। সেই অস্ট্রিয়া আগামী দিনে নেপোলিয়নের ফরাসি বিপ্লবের যে আদর্শ, নেপোলিয়নকে যেমন ওই ইটালির ছোট ছোট রাজ্যের জনগণকে পরাজিত করতে সহযোগিতা করেছে, জার্মানির রাজ্যগুলির জনতা বিক্ষুব্ধ হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, তেমনিভাবে আগামী দিনে আমরা দেখব যে পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে ইটালির ছোট ছোট রাজ্যগুলি তোমার লড়াই করেছে এবং নেপোলিয়ন যে আদর্শ, সাম্যের আদর্শ, যে সৌভ্রাতৃত্বের আদর্শ সেখানে প্রচার করেছিলেন, সেই আদর্শটা নেপোলিয়নের বিরুদ্ধে তরবারি হিসাবে দেখা দিয়েছে এবং নেপোলিয়নকে পরাজিত তারা করেছে। পাশাপাশি তারা ভবিষ্যতে, ইটালি পরাধীন রাজ্য ছিল,
বহু পরাধীন রাজ্য ছিল, ইটালির উপর অস্ট্রিয়ার আধিপত্য ছিল। ইটালির রাজ্যগুলি তিনজন নেতার নেতৃত্বে, একজন হলো জোসেফ ম্যাৎসিনি, তিনি আদর্শ জাতীয়তাবাদের প্রচার করেন এবং এই আদর্শ জাতীয়তাবাদের বীজ বপন করেছিলেন নেপোলিয়ন। আজকে যে স্বার্থে নেপোলিয়ন বোনাপার্ট আজকে ওই সমস্ত দেশে তার সাম্রাজ্য কায়েম করেছিলেন, আর পাশাপাশি তিনি 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 যে মানে কি বলবো, তিনি তিনি সাম্যের আদর্শের আড়ালে পাশাপাশি তোমার ফ্র্যাটার্নিটি, সৌভ্রাতৃত্বের আদর্শের আড়ালে যে একনায়কতান্ত্রিক শাসন চালু করেছিলেন, তার মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের আদর্শ ফুটে উঠেছে। তাই আমরা দেখব যে মেটারনিখ 1815 সালে তার দেশে ভিয়েনা রাজধানীতে মিত্র শক্তির দেশগুলো মিটিং করেছে নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করার পরে। ফ্রান্সের বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শকে স্তব্ধ করার জন্যে, মুছে দেওয়ার জন্যে তারা কিন্তু পারেনি। অতএব তাদের বিরুদ্ধে, অর্থাৎ মেটারনিখের বিরুদ্ধে, যারা ফ্রান্সকে নেপোলিয়নকে পরাজিত করার জন্যে ঐক্যবদ্ধ জোট গঠন করেছে, শেষ পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। কিন্তু ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শটা কত ইফেক্টিভ, কত বড় ভূমিকা নিতে পারে, স্পেনীয় যুদ্ধ তার বড় প্রমাণ। এবং পরপর আমরা দেখে যাব যে জাতীয়তাবাদ, দেশপ্রেম, একটা সংগ্রামশীল জাতীয়তাবাদ, এই যে সংগ্রামশীল জাতীয়তাবাদ কত বড় ভূমিকা দেখাতে পারে, ইতিহাসের রথচাকাকে সোজা পথে নিয়ে যায়। তার কারণ ইতিহাসের রথচাকাকে 1815 সালে, আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব, ভিয়েনা কংগ্রেস, যার মধ্য দিয়ে সাম্যের আদর্শকে, গণতন্ত্রের আদর্শকে, দেশপ্রেমের আদর্শকে, জাতীয়তাবাদের আদর্শকে স্তব্ধ করার জন্যে তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয়নি। যাই হোক, আজকের আলোচনা খুবই প্রাসঙ্গিক, তোমরা জানবে, খুবই বোঝার ব্যাপার যে পর্তুগালটা কেন নেপোলিয়ন বোনাপার্ট আক্রমণ করলেন। মেনলি কন্টিনেন্টাল সিস্টেমকে একটা কার্যকরী করা দরকার, আর পর্তুগালের নৌশক্তি বেশি ছিল আর ফরাসি নৌশক্তি একটু দুর্বল ছিল। তাই ইংল্যান্ডকে যুদ্ধে ভবিষ্যতে যদি পরাজিত করতে হয়, তাহলে পর্তুগাল দখল নিয়ে তার নৌশক্তিকে আমার নৌশক্তির সঙ্গে মিলিয়ে একটা বিরাট নৌশক্তি তৈরি করব। আর জনগণেরও সমর্থন আমার দরকার, জনগণ আমাকে মুক্তিদাতা বলবে, সেখানে আমি শাসন সংস্কারমূলক কাজ করব। আবার স্পেনেও কিন্তু তিনি জোসেফের মাধ্যমে সংস্কারমূলক কাজ করেছিলেন, যেমন নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া, সংবাদপত্রের স্বাধীনতা, কিন্তু কোনো কথাই স্পেনের জনগণ মানেনি। জনগণ ভেবেছে যে ফার্দিনান্দ নেপোলিয়নকে সাপোর্ট করতে পারে, ফার্দিনান্দ ভুল করেছে, সে খারাপ রাজা হতে পারে, চক্রান্ত করে চতুর্থ চার্লসকে ক্ষমতাচ্যুত করেছে ঠিকই, নেপোলিয়নের সাহায্যে সে ক্ষমতায় এসছে, কিন্তু তাকে আমরা চাই, কিন্তু নেপোলিয়নের যে দুরভিসন্ধি চক্রান্ত, সেটা আমরা মানব না। তার ভাই জোসেফ ফ্রাঙ্কেলকে এখানে নিয়েছে, সেই কারণে স্পেনের জনগণ এতটাই ঐক্যবদ্ধ হতে পেরেছে। তার মানেই আমরা এটা প্রমাণ পেলাম যে পেশাদারি সেনা, যারা চাকরি করে সেনা হিসেবে, তাদের লড়াই আর সাধারণ কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, সাধারণ মানুষের লড়াই, দেশ প্রেমের লড়াই, দেশের প্রতি ভালোবাসার লড়াই, এ লড়াইকে কেউ স্তব্ধ করে দিতে পারে না। নেপোলিয়ন বোনাপার্টের পতনের মধ্য দিয়ে এটা আমরা পেলাম। তাছাড়া উনি নিজেও বলেছেন, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার অনৈতিক কাজ হয়েছে, আমার পতনের জন্য অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পতন। আর একটা কথা, এটা আলসার কেন? এই স্পেনের জনগণের মুভমেন্টের যে ভাবধারা, আদর্শ, সেটা অস্ট্রিয়ার উপনিবেশের, অর্থাৎ অস্ট্রিয়ার উপনিবেশ ছিল, জার্মানির 39টা রাজ্যের জনগণ উদ্বুদ্ধ হয়েছে, আবার ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি তারাও উদ্বুদ্ধ হয়েছে। আজকে যেটা তোমরা জার্মানিকে দেখতে পাচ্ছ, ইটালিকে দেখতে পাচ্ছ,
আরে তখন তো এরা পরাধীন ছিল, সেগুলো পরাধীন ছিল। সেই পরাধীন জনজাতির জনগণের মধ্যে স্পেনের জনগণের এই সাধারণ মানুষের যে লড়াইয়ের আউটপুট, এই লড়াইয়ের আউটপুট দেখে তাদের উন্মাদ উদ্দীপনা, দেশকে স্বাধীন করার উন্মাদ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেটা ফার্স্ট নেপোলিয়নের এগেনস্টে হয়েছে, পরবর্তীকালে আমরা দেখলাম নেপোলিয়নকে যারা জব্দ করবার চেষ্টা করেছেন, ইংল্যান্ডের শাসক, অস্ট্রিয়ার শাসক, প্রাশিয়ার শাসক, রাশিয়ার স্বৈরাচারী শাসক, এরা সব স্বৈরাচারী। ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও, নিমন্ত্রণিক গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও ইংল্যান্ড তোমার অস্ট্রিয়াকে মেনে চলত। কথা মনে রাখবে। আমরা এই সময় যে ইতিহাস আমরা আলোচনা করব, তার মধ্যে ইউরোপের ক্ষেত্রে আমরা দেখব অস্ট্রিয়া হচ্ছে দাদা, অস্ট্রিয়ার শাসক বিসমার্ক গোটা ইউরোপকে, শুধু অস্ট্রিয়ার রাজা হিসাবে, অস্ট্রিয়ার শাসক হিসাবে তার দেশে স্বৈরতন্ত্র, তার দেশে গণতন্ত্র বিরোধী, প্রগতি বিরোধী শাসন তিনি চালাচ্ছেন জনগণের বিপক্ষে। পাশাপাশি গোটা ইউরোপে অন্যান্য দেশে তার উপনিবেশগুলিতে, পিডমন্ট, সার্ডিনিয়া, ইটালির সবথেকে বড় রাজ্য, সেখানেও তিনি স্বৈরাচারী শাসন ওই সরকারের মাধ্যমে চালাচ্ছেন। রাশিয়াতেও শাসক স্বৈরাচারী নীতি গ্রহণ করছেন। অতএব নেপোলিয়নের বোনাপার্টের বিরুদ্ধে ওই যে সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স সাম্রাজ্যবাদী শক্তি, এই একটা ভয়, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে লড়াই করেছে। তার লড়াই এবং ইংল্যান্ড এর কাছে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়ে, এবার পরে ভবিষ্যতে যাতে ফ্রান্স মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, ফ্রান্স চিরতরে যেন শক্তিহীন হয়ে থাকে, তার জন্যই ভিয়েনা কংগ্রেস, আমি পরে আলোচনা করব। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে যে নেপোলিয়নের এখানে স্বৈরী শাসন, কিন্তু নেপোলিয়ন একটা কথা কি, হিটলারের মতো মানে অত ভয়ঙ্কর ছিলেন না, নাচিবাদী হিটলার, এবং ফ্যাসিবাদী মুসোলিনির মতো অত ভয়ঙ্কর ছিলেন না। তার কিছু জনকল্যাণকর কাজ ছিল, এবং সাম্যের আদর্শকে হয়তোবা তিনি পাওয়ারে আসার জন্য সাম্যের আদর্শটাকে গ্রহণ করেছেন। তিনি আইনের চোখে সবাই সমান, এই আদর্শটাকে গ্রহণ করেছেন। তিনি যে ফ্রান্সে কোড নেপোলিয়ন চালু করেছিলেন, সেটা তো স্পেনেও করবার চেষ্টা করলেন তার ভাই জোসেফের মাধ্যমে, জোসেফ বোনাপার্টের মাধ্যমে, কিন্তু পারলেন কোথায়? জনগণ কোনো অন্যায়কে সমর্থন করে না। ইতিহাস সোজা পথে চলে, ইতিহাসের চাকা সোজা দিকে চলে। কোনো শাসক, কোনো স্বৈরাচারী শক্তি জোট, আমরা দেখব যে ভিয়েনা কংগ্রেস স্বৈরাচারী শক্তির জোট, প্রতিক্রিয়াশীল শক্তির জোট, হ্যাঁ, গণতন্ত্রের বিরোধী শক্তির জোট, সাম্যের আদর্শের বিরোধী শক্তির জোট, ফ্র্যাটার্নিটির বিরুদ্ধে একটা শক্তির জোট। কিন্তু এই শক্তি জোট আমরা দেখেছি সাময়িক 1815 থেকে 1848 ফেব্রুয়ারি বিপ্লব পর্যন্ত তার এই শক্তি জোট দাপটের সঙ্গে চলেছে, কিন্তু পরেই এই ফেব্রুয়ারি বিপ্লবের বন্যাতে ভেসে গিয়েছে প্রতিক্রিয়াশীল শক্তি। এই বলে আজকের ভিডিও আমি আলোচনা শেষ করলাম।